নমস্কার বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তিনটে টপিকের উপর প্রপার অ্যানালাইসিস করব। তো ভিডিও শুরুতেই তোমাদের সেই তিনটে টপিক জানিয়ে রাখি। কি সেই তিনটে টপিক? ফার্স্ট যেটা কোশ্চেন, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের যে কোশ্চেনটা, সেটা কি পরীক্ষাটা কবে। সেকেন্ড, কীরকম একটা স্কোর থাকলে আপকামিং যে পরীক্ষাগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেখানে তুমি যখন পার্টিসিপেট করছো সেটা তোমার জন্য ফাইনালি সেফ নাম্বার হবে এবং ফাইনালি তুমি সেই নামটা তোমার ফাইনাল মেরিটে দেখতে পাবে। তার জন্য ন্যূনতম কতটা মার্কসের প্রয়োজন এবং তার জন্য তোমাকে মক টেস্টে কিভাবে ইমপ্রুভ করে এই জায়গাটায় আসতে হবে। অ্যান্ড লাস্ট যে টপিকটা, সেটা কি এই মুহূর্তে করণীয়টা কি যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স। যদি তোমার মনে হয়ে থাকে এই টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, সো ভিডিওটা কন্টিনিউ করো। যদি মনে হয়ে থাকে নো, এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, দেন তুমি স্কিপ করতে পারো। আর যারা নিউ ভিউয়ার্স আজকে রেলওয়ে চ্যালেঞ্জারে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল অন করে নোটিফিকেশনটা অন করো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট এবং নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যাবে। আর ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করে নিও, সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। রেলওয়ে চ্যালেঞ্জার অফিসিয়ালি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো। সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট, গুরুত্বপূর্ণ নোটিশ, এছাড়া তো লুসেন্টের জিকের যেটা পিডিএফ, তার পেজগুলো সেখানে ডে বাই ডে আপলোড করা হয়। এই কয়েকদিন অসুস্থতার জন্য অ্যাবসেন্ট ছিলাম, তো প্রত্যেকের টেলিগ্রামে জয়েন থেকো, সমস্ত কিছু ওখান থেকেই তোমরা জানতে পেরে যাবে। তাহলে আজকের যেটা প্রথম টপিক মুভ করলাম, সেখানে পরীক্ষাটা কবে। পরীক্ষাটা ডাব্লিউবিপি বা কেপি দুটো পরীক্ষায় কন্ডাক্ট করাচ্ছে পিআরবি, ইয়ানি কি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রত্যেকটা স্টুডেন্ট একটা জিনিস ভেবে নিয়েছে, ভোটের আগে নাকি জয়নিং, যেটা আমরা প্রত্যেকেই আশারা নিয়ে রয়েছি যে 2026-এ যে ভোটটা, তার আগে নাকি জয়নিং। কারণ পুলিশ হচ্ছে একটা জরুরি প্রশাসনিক বিভাগ, যেটা ভোটের আগে জয়নিং করাতেই হবে। আচ্ছা, এমনটাই যদি হয় ভোটের আগে জয়নিং, তাহলে একটা সিলেকশন কমপ্লিট হতে ন্যূনতম, যদি পিআরবি বলে যে আমি খুব ফাস্ট এটাকে কমপ্লিট করে নেব, খুব ফাস্ট করব, তাও কিন্তু 7-8 মাসের একটা টাইম পিরিয়ড লাগবে। এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ স্টার্ট টু এন্ড, এই টাইমটা উইদাউট ট্রেনিং জাস্ট জয়নিং পর্যন্ত মিনিমাম 7 থেকে 8 মাসের একটা টাইম লাগবে। কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে একটা মারাত্মক চেঞ্জ হচ্ছে, যেটা প্রত্যেকেই জানো, কারণ তোমরা পরীক্ষাটা সিরিয়াসলি ভাবে অ্যাকসেপ্ট করেছো এবং তার জন্য মেহনত করছো। অবশ্যই জানবে যে ডাব্লিউবিপি একটাই মেন রিটিনে কন্ডাক্ট হচ্ছে। সো প্রত্যেকটা স্টুডেন্ট যারা ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করেছে, টোটাল 11 লাখ পরীক্ষার্থী অ্যাপ্রক্স যারা ডাব্লিউবিপির পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, আজকে তারা সবাই কিন্তু মেন পরীক্ষাটা দিতে আসবে। যারা এই জায়গাটায় কোনোদিন পৌঁছতেও পারেনি, আজকে কিন্তু তারা সরাসরি মেন পরীক্ষাটাতে পার্টিসিপেট করতে পারছে। তাহলে এখানে কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের মধ্যে একটা যে গ্যাপ, সেটা কোন গ্যাপটা পাচ্ছ? যেটা হচ্ছে এই ফার্স্ট যে রিটিনটা, যেটা একটা কোয়ালিফাইং নেচার হিসেবে আমরা জানি। কলকাতা পুলিশে যারা রিটিন দেবে প্রিলিমসটা, এখানে ধরো কেউ 60 নাম্বার পেয়েছে আর কেউ ধরো 85 নাম্বার পেয়েছে। দেখা গেল যে জেনারেলদের কাট আপ যেটা গেল, সেটা 60 নাম্বারে গিয়েছে। তো এখানে যে 60 নাম্বার পাবে সেও শর্ট লিস্টেড ফর পিএমটি আর পিইটি, আর যে 85 পেয়েছে, 90 পেয়েছে, সেও কিন্তু শর্ট লিস্টেড। কিন্তু তফাৎটা হচ্ছে যেটা 85 মার্কসের মেন রিটিন আর 15 নম্বরের ইন্টারভিউ, দুটো অ্যাড হয়ে কি হচ্ছে, যেটা হচ্ছে ফাইনাল মেরিট প্রকাশিত হচ্ছে। বোঝা গেছে? তাহলে পরীক্ষাটা যখন হবে, তার জন্য তোমার কত নাম্বার সেফ জোন হতে পারে বা কিরকম একটা মার্কস এখন থেকে মক টেস্টে যদি তুমি ক্যারি করতে পারছো, সেটা পরীক্ষাতে তোমার কত নাম্বারে পরিণত হতে পারে। সো 2026-এ ভোটের আগে যদি জয়েন করাতে হয়, তাহলে কলকাতা পুলিশের পরীক্ষাটা সেপ্টেম্বর এবং অক্টোবর, এই যে টাইমটা, তার মধ্যে স্টার্ট করতেই হবে। আদারওয়াইজ কোনোভাবে কিন্তু ভোটের আগে জয়েন করাতে পারবে না, কারণ তাদেরও একটা নির্দিষ্ট টাইম লাগবে, যে টাইমটার মধ্যে ওরা প্রপার সিলেকশনটা কমপ্লিট করতে পারবে। তাহলে ডাব্লিউবিপি যদি মনে করে যে আমি ভোটের আগে ডাব্লিউবিপি পুরো প্রসেসিংটা কমপ্লিট করে নেব, তাহলে ওদের কাছে 4টে মেজর স্টেপ রয়েছে। একটা রয়েছে মেন রিটিন, সেকেন্ড যেটা রয়েছে গ্রাউন্ড। এই দুটো হচ্ছে ভাইটাল সেক্টর স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ স্টুডেন্টদের এই দুটোই হচ্ছে মেন
টার্গেট যে ওকে গ্রাউন্ড কোয়ালিফাই করতে হবে আর ওকে মেন রিটেনটা ক্লিয়ার করতে হবে। দুটো যখন সে কমপ্লিট করে দিতে পারছে তখন বাকি যা স্টেপগুলো রয়েছে সেটা পিআরবির কাছে। সেখানে কি ডিভি অ্যান্ড মেডিকেল, আফটার দ্যাট ওরা কিন্তু জয়েন করিয়ে দিচ্ছে। তাহলে ডাব্লিউবিপি যদি জানুয়ারির এন্ডেও স্টার্ট করে আর যদি বলে যে আমি খুব ফাস্ট এটাকে কমপ্লিট করব, ভোটের আগে জয়েনিং করাতে হবে আমাদের, তাহলে কিন্তু জানুয়ারির এন্ডেও যদি ওরা এক্সামটা স্টার্ট করে তাহলে ধরে নেবে যে এটা কনফার্ম যে ভোটের আগে জয়েনিং হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পুরো যে সিস্টেমটা এটা ডিপেন্ড করে আছে আবার ওবিসি কেসের ওপর। তাহলে আমরা ঠিক এই মুহূর্তে কিরকম একটা জায়গায় ফেস করছি বলতো? এক্সাম হবে, এটা একটা টার্গেট নিয়ে রেখেছি যে ভোটের আগে আবার জয়েন হবে, সেই ভেবে পড়াশোনা করছি। আবার আমরা এটা নিয়েও চিন্তিত ওবিসি কেস যদি সলিউশন না হয় তাহলে পরীক্ষার ডেট কি করে আসতে পারে, কারণ পরীক্ষাটা তো ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। তাহলে সবার প্রথম নজর রাখতে হবে যে ওবিসি কেসের সলিউশনটা কি হতে পারে। আমরা দেখলাম যে একটা হিয়ারিং ডেট আসছে প্রত্যেকবারে, তো আমরা প্রথম থেকে কি ভেবেছি যে নেক্সট যে হিয়ারিং ডেটটা আসবে হয়তো সেখানে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাবো, যে এবার হয়তো এটা কমপ্লিটলি একটা অ্যানাউন্সড হলো যে বেস দিস ইজ ক্লিয়ার। বাট এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো এরকম সংকেত পাওয়া যাচ্ছে না যে ওবিসি কেসটা নাকি সলিউশন হবে। এখন দেখো গ্যাপটা একটু বেড়ে গেল, যেটা 7, 8, 9, 10 দিনের একটা গ্যাপ ছিল সেটা এখন 2-3 মাসের একটা গ্যাপে চলে যাচ্ছে। এবার নেক্সট যে একটা ডেট আসছে সেই ডেটটা দেখা গেল যে আবার বামসকে একটা অ্যানাদার ডেট এলো, নেক্সট একটা হিয়ারিং ডেট দেওয়া হলো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা স্টুডেন্ট আমরা কি করতে পারি, যেটা 3 নম্বর টপিকে অ্যানালিসিস করব। তাহলে পরীক্ষার ডেট প্রত্যেকে বুঝতে পারলে, যদি সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হয় তার আগে পিআরবি যেটা অফিসিয়ালি, ইয়েস এটা মনে রাখো, পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে সেটা কিন্তু দেখতে পাবে। এমন না যে কোনো একটা কাটিং পেপারে মে মাসে এত তারিখে পরীক্ষা, জুন মাসে এত তারিখে পরীক্ষা পাবে না। অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হবে যে টেন্টেটিভ ডেট সেপ্টেম্বর বা অক্টোবরে এইরকম টাইমে স্টার্ট হতে চলেছে। তাহলে কিন্তু দিল খুশ হয়ে যাবে, কারণ কনফার্ম যে এটা তাড়াতাড়ি সিলেকশনটা কমপ্লিট হবে। বুঝতে পারলে? ডাব্লিউবিপির যারা পরীক্ষার্থী রয়েছে, যদি জানুয়ারি মাসে পরীক্ষাটা হয় নিউ ইয়ারে, সেক্ষেত্রে তার আগে একটা কিন্তু নোটিশ পাবে ডাব্লিউবিপির অফিসিয়ালি ওয়েবসাইটে, অর্থাৎ পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে। কারণ দুটো এক্সামই কন্ডাক্ট করাচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডাব্লিউবিপি, কেপি। রাইট? ক্লিয়ার করতে পারলাম। নাম্বার 2, কিরকম একটা নাম্বার দরকার যে নাম্বারটা তোমার আগামী দিনে ফাইনাল মেরিটে নাম প্রকাশিত করবে। দেখো ডাব্লিউবিপিতে একটা মারাত্মক এক্সপিরিয়েন্স হবে যারা এইবারে পরীক্ষার্থী, সিরিয়াস পরীক্ষার্থী। যদি বলো কেন? কারণ এতদিন পরীক্ষা হয়েছে কোয়ালিফাইং নেচার, গ্রাউন্ড, তারপর মেন। এবার ভালো করে একটা জিনিস বুঝে থাকো, যদি তুমি প্রিলি এক্সাম দিচ্ছ, এখানে যে পড়াশোনা করছে সেও পরীক্ষা দিচ্ছে, যে পড়াশোনা করছে না জাস্ট ফর্ম ফিল আপ করেছে সেও পরীক্ষা দিতে আসছে, যে এভারেজ সেকশনের স্টুডেন্ট হালকা পড়েছে, কিছু কিছু জানে, 50% হয়তো জানা নেই, সেও পরীক্ষা দিতে আসছে। সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু মজাটা কোথায়? ওই যে 10 গুণ স্টুডেন্ট যেটা রিক্রুটমেন্ট থাকে তার 10 টাইমস মাঠে রাখা হবে। এবার এর মাঠ তো ভাই খুব যে টাফ তেমনটা তো না। যদি টাফ বলো তাহলে খুবই বলবো যে প্র্যাকটিস আরে কিছুই নেই তাই তুমি টাফ বলছো, আদারওয়াইজ এর গ্রাউন্ড কিন্তু অতটাও টাফ না। তুমি যদি আরপিএফ কনস্টেবল দাও, এসএসসি জিডি দাও, সেই ক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা। আদারওয়াইজ ডাব্লিউবিপি কেপির জন্য গ্রাউন্ড, যারা সকাল সন্ধ্যে একটু হলেও মাঠ যাচ্ছ তাদের কাছে এটা খুবই ইজি। আর তুমি যদি এখন টাইমে আনতে নাও পারছো, তোমার যদি সাপোজ 6:30 টাইম, আমি মেলদের কথা বলছি, যদি 6:30 টাইম তোমার যদি 7 মিনিট লাগছে, 7:10 টাইম লাগছে, 7:20 পর্যন্ত যদি তোমার প্রথম টাইম লাগছে, যেদিন তুমি মাঠে রান দিতে যাবে না সেদিন তুমি এটা রান দেবে না, তুমি এটা চাকরিটার জন্য দৌড়ে দিচ্ছ, ইয়েস অটোমেটিক তোমার রানটাও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার জন্য একটা প্র্যাকটিস দরকার, তবে সেই জোশটা তোমার ওখানে সাকসেস হবে। বোঝা গেছে? তাহলে কিরকম একটা নাম্বার দরকার যে নাম্বারটা তোমার পরবর্তীতে সফলতা এনে দেবে তোমার জীবন। দেখো ডাব্লিউবিপি রিটিনে, মেন রিটিনে কন্ডাক্ট হবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এটা বিগত বছরের সঙ্গে তুমি মিলিয়ে নিলে সব থেকে বড় ভুল করবে যে ভাই ডাব্লিউবিপির পরীক্ষা দিচ্ছি, জেনারেলদের এর বেশি উঠতেই পারে না, এটা বলা ভুল। এটা কেন বলছি?
অনেকে ভাবতে পারো যে পরীক্ষায় তো এখনো ডেট দিল না, তার জন্য এটা ফার্স্টে ডিসকাস করলাম। এটা হচ্ছে যেটা আমার টপিক নাম্বার 2, যে তোমার নাম্বার যদি মক টেস্টে আউট অফ 85 ডাব্লিউবিপি তোমার যদি 45 থেকে 50-র কাছে স্কোর হচ্ছে, তাহলে তুমি নিজেকে প্রপারলি সেফ বলতে পারো, কারণ তুমি একটা ভালো প্রিপারেশন করেছো। আউট অফ 85 তুমি 50-র কাছে স্কোর ক্যারি করছো। এটাই তোমার পরীক্ষার হলে 8 থেকে 10 নাম্বার বেড়ে যাবে এবং তুমি 60-র কাছে একটা স্কোর ক্যারি করে দেবে। বোঝা গেছে? এবার তোমার এইভাবে টেস্ট দিতে দিতে অ্যানালাইসিসটা সেক্টরটার উপর যদি জোর দাও, তোমার অটোমেটিক স্কোরটা কিন্তু ইমপ্রুভ হবেই হবে। বোঝা গেছে? প্রথম 7-8টা 9-10টা টেস্ট এমন হয় যেটা তুমি বুঝতেই পারবে না, কিন্তু তারপর থেকে তুমি অটোমেটিকলি বুঝতে পেরে যাবে। আর টেস্টগুলো অবশ্যই কিন্তু ওএমআর ধরে দিতেই হবে, কারণ ওএমআর এর প্র্যাকটিসটা এখন থেকে থাকলে পরীক্ষাতে তুমি এর ফায়দা পাবে। ওখানে গিয়ে অটোমেটিক তুমি স্পিডটা ইমপ্রুভ করতে পারবে। কেপি কনস্টেবলের যারা পরীক্ষার্থী রয়েছে, যেটা প্রিলি এক্সাম হবে 2022-এ, যে রিক্রুটমেন্টটা ছিল কলকাতা পুলিশ কনস্টেবলের, তোমরা কি কেউ ভাবতে পেরেছিলে? অনেক ভালো ভালো স্টুডেন্ট তো প্রিলি টপকাতে পারেনি। তার কারণটা কি? কারণ ওই যে বিগত বছরের সাথে কম্পেয়ার করছে, ভাই দিনের পর দিন কম্পিটিশন বাড়ছে, বুঝতে হবে। কারণ স্টেটে যারা পার্টিসিপেট করছে পরীক্ষাগুলোতে, আজকে 27 বছর তো এজটা নেই রে বাবা। কারণ 27 বছর যদি এজ থাকতো তাহলে তো অনেক স্টুডেন্ট পিছিয়ে যেত, কিন্তু এখানে তো তারা আবার পুনরায় কম্পিটিশনে আসতে পারছে। আজকে ধরো যে 27 বছর এজে এসে ফাইনাল মেরিট থেকে বাদ চলে গেছে, তার ভেতরে রাগটা তুমি তো ট্রান্সফার করতে পারবে না, সে তার রাগের বদলাটা নেবে পরীক্ষার হলে। বুঝতে পারলে? তো লড়াইটা হচ্ছে তাদের সাথে। তাদের সাথে লড়াই টিকতে গেলে তোমাকে তো ভালোভাবে ইমপ্রুভ করতে হবে। এবার এটাই হচ্ছে সেই টাইমটা যেটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো তোমার মক টেস্টে তুমি যদি প্র্যাকটিস বুক থেকে দিচ্ছ, বা তুমি যদি কোনো অনলাইন টেস্ট দিচ্ছ, সেক্ষেত্রে তোমার মার্কসটা যদি 50-র কাছে আছে, 45 থেকে 50, সেই নাম্বারটাকে একটু ইমপ্রুভ করো। অটোমেটিক হবে যদি তুমি সেটাকে প্রপার অ্যানালিসিস করো, কোন জায়গাগুলো তোমার মিস্টেক যাচ্ছে, কেন তুমি টাইমের আগে নিতে পারছো না, কোন অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ দিচ্ছ, যে কারণে তোমার এত টাইম যাচ্ছে। যেটা তোমার একটা জাস্ট 10 সেকেন্ডের অঙ্ক, তুমি কেন সেটাতে 3 মিনিট টাইম দিলে। রিজনিংটা কেন তুমি এইভাবে অ্যাপ্রোচ দিচ্ছ, যেটা তোমার কয়েক সেকেন্ডের মধ্যে ভিজুয়ালাইজ আনসার হওয়া উচিত, সেক্ষেত্রে তুমি সেটাকে সলভ করে 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 তারপর তুমি আনসার ইট করছো। তো পরীক্ষাতে মেন হচ্ছে টাইম সেক্টরটা, যেখানে টাইম তুমি হাতের মুঠোয় নিয়ে নিতে পারবে, যে আমি 1 ঘন্টার আগে পরীক্ষা কমপ্লিট করবো, তাহলে তুমি অলরেডি জিতে গেছো পরীক্ষাতে, এটা ধরে নাও। তার জন্য তোমাকে অনেক অনেক টেস্ট দিতে হবে, কারণ একমাত্র টেস্টই পারে তোমাকে পরীক্ষাতে অনেক ফাস্ট এক্সামটাকে কমপ্লিট করানোর মুখে নিয়ে যেতে। বুঝতে পারলে? তো মিনিমাম নাম্বার অফ টেস্টের কথা যদি বলি, তোমাকে ডাব্লিউবিপি জন্য বা কেপির জন্য আমি আলাদা করে যদি বলি, মিনিমাম 100 টেস্ট দিতেই হবে। ইয়েস, 100 টেস্ট তোমাকে দিতেই হবে। আর ডাব্লিউবিপি বা কেপি তার যে সমস্ত পিওয়াইকিউ গুলো, বিশেষ করে এসআই, আবকারি, কনস্টেবল, সমস্ত কিছু যা পিওয়াইকিউ, সেগুলো তোমাকে প্রপারলি একদম পুরো কমপ্লিট করে নিতে হবে। কারণ প্রিভিয়াস এর থেকে কিছু কোশ্চেন তুমি কিন্তু হুবহু কমন পাবে। কিছু অঙ্ক এমন আছে যেগুলো বারবার পরীক্ষা আসছে এবং সেটার কোনো ডাটা পর্যন্ত চেঞ্জ হয় না। এটা কখন বুঝতে পারবে? টেস্ট দাও, লাগাতার টেস্ট দাও, বুঝতে পেরে যাবে। মুভ করছি সরাসরি সেই টপিকটাতে, যে জায়গাটাতে আমরা এখন সবাই ফেসে গেছি, যে কি করব। তাহলে কি স্টেটের যে প্রিপারেশনটা এতদিন নিলাম, সেটা কি মিথ্যে হয়ে গেল? সেটার কি আর কোনো ভ্যালু রইল না? আমরা কি তাহলে এখন অন্য কোনো একটা এক্সামকে টার্গেট করতে হবে? এটা পসিবল, বাট এটা আবার অনেকটাই একটা বলতে পারো লং একটা টাইম চলে যাবে যদি অন্য কোনো একটা এক্সামকে টার্গেট করতে হবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি তো ম্যাথ পারি, রিজনিং পারি, জিকে পারি, ইংলিশ পারি, তাহলে কেন আমি অন্য এক্সাম দিতে গেলে একটা লং টাইম যাবে? বিকজ তুমি টার্গেট করে নিয়েছিলে যে ডাব্লিউবিপি কেপি। এবার ডাব্লিউবিপি কেপি থেকে তুমি যদি বেরিয়ে অন্য কোনো একটা সেন্ট্রাল এক্সামের কাছে যাও, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু ইনক্লুড করতে হবে। বাট তুমি যদি প্রথম থেকে এসএসসি, রেল, এই এক্সামগুলোকে টার্গেট করে কোনো একটা ডাব্লিউবিপি কেপির ফর্ম বেরিয়েছে ফিল আপ করলে, তার জন্য তুমি সেরকম কোনো আলাদাভাবে প্রিপারেশনই নাওনি, হয়তো গ্রাউন্ডে একটু ঠিকঠাক প্র্যাকটিস রেখেছো, দেখবে তোমার ভালো একটা নাম্বার পেয়ে তুমি পেরিয়ে গেছো, কারণ তোমার প্রিপারেশনের লেভেলটা ছিল হাই। এবার ডাব্লিউবিকেপির যেটা প্রিপারেশন, এখানে ম্যাথ, রিজনিং, জিকে খুব যে হার্ড দেওয়া হয় এমনটা না। যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছো বা প্রিভিয়াস ইয়ারগুলো ঠিকঠাক কমপ্লিট করে নিয়েছো, তারা জানো যে ডাব্লিউবিকেপির কনস্টেবল পরীক্ষা, এখানে একটা কোশ্চেনের ওয়েটেজ এর মধ্যেই থাকবে। এবার কিছু নাম্বার অফ কোশ্চেন যেগুলো একটু স্ট্যান্ডার্ড হয়, ওভারঅল বাকি পেপার কিন্তু ইজি হয়। কিন্তু তুমি যদি এখন রেলওয়ে কোনো একটা এক্সাম দাও, এসএসসি এক্সামগুলোকে টার্গেট করো, সেখানে তোমাকে অনেক কিছু চ্যাপ্টার যেগুলো এখানে স্কিপ করে গেছো সিলেবাসের মধ্যে, সেগুলো এখানে তোমাকে ইনক্লুড করতে হবে এবং প্রপার অ্যানালিসিস করে তোমাকে পড়তে হবে।
জিকে জিএস এর জন্য তোমাকে অনেক ডেপথের থেকে পড়তে হবে। কিছু হিস্ট্রি জিওগ্রাফির কোশ্চেন এমনও আছে যেগুলো হয়তো কল্পনা করতে পারবে না, সেগুলো সেন্ট্রালে তোমাকে ফেস করতে হবে। ইয়েস, ইকোনমিক্সের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো ডেপথের থেকে কোশ্চেন, এগুলো কিন্তু সেন্ট্রাল এক্সামে পাবেই পাবে। তার পাশাপাশি স্ট্যাটিক জিকে, ভিভিআই, এই সেক্টরগুলো। তাহলে তুমি যদি এখন ডাব্লিউবিকেপি থেকে সেন্ট্রাল এক্সামকে ফোকাস করো, তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে এক্সামটার দিকে না, সিলেবাসটার দিকে। তুমি আগে সিলেবাসটা কভার আপ করো, দেখবে তুমি পরপর সেন্ট্রাল এক্সাম অনেক ক্লিয়ার করে দিচ্ছ। বুঝতে পারলে? হয়তো প্রথমবারে না হলেও আস্তে আস্তে তুমি সিলেবাসটা যখন কমপ্লিট করে তার ওরিয়েন্টেড টেস্ট দেবে, অ্যানালিসিস করবে, দেখবে তুমি পরবর্তী এক্সামগুলো যেগুলো টার্গেট করছো তুমি কাছাকাছি পৌঁছে গেছো এবং তুমি ফাইনালি সিলেক্ট হয়ে যেতে পারছো। আর সেই টাইমে তুমি যদি ডাব্লিউবিকেপির পরীক্ষায় আসো, তোমার কাছে কোনো ব্যাপার না, ইজি তুমি পরীক্ষা ক্লিয়ার করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ডাব্লিউবিকেপি থেকেই সেন্ট্রালে যাওয়াটা। তাহলে এই প্রবলেমটা থেকে সলিউশন কি হতে পারে? দেখো, যারা ডাব্লিউবিকেপি কে গোল করে নিয়েছো যে ইয়েস, যা রিকমেন্ড আছে থাক, একটা তো সিট কনফার্ম নিবই নেব, ইয়েস, এই মেন্টালিটিতে নিয়ে যারা রাত দিন এক করে এখনো মেহনত করছো, তাদেরকে একটা কথা বলবো যে নিজের প্রিপারেশনটা যেটা আছে তার উপর আরো বুস্ট আপ করো এবং আদার্স যে সমস্ত এক্সামগুলো আসছে সেগুলোকে টেস্ট হিসাবে একসেপ্ট না করে টার্গেট করে এক্সামগুলোকে দাও। অবশ্যই তুমিও সেখানে একটা ভালো নাম্বার পেয়ে আগামী দিনে সেখানেও কিন্তু সফলতা পাবে। কিন্তু তার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। ডাব্লিউবিকেপি পরীক্ষা দেবে, ডাব্লিউবিকেপির তুমি গ্রাউন্ডও দেবে, বাট যে এক্সামগুলো রিসেন্ট কন্ডাক্ট হচ্ছে, তোমার যদি সেগুলোর জন্য যে যোগ্যতা লাগে, যেটা এইচএস সেটা এইচএস, যেটা গ্র্যাজুয়েট সেটা গ্র্যাজুয়েট, তোমার যদি 10th পাসের এক্সামের কোনো ফর্ম বেরোচ্ছে সেগুলোকে ফর্ম ফিল আপ করে টার্গেট করো। কারণ তোমার একটা প্রিপারেশন ওভারঅল কমপ্লিট করা রয়েছে। কিছু জিনিস যেগুলো ওখানে ইনক্লুড করতে হবে সেগুলোকে ইনক্লুড করো, তার ওরিয়েন্টেড টেস্ট দাও, পিওয়াইকিউ ওঠাও। এটাই সেই টাইম যে টাইমটা তুমি এখন এইগুলো নিয়ে ভাবছো যে কি করব। তাই ভাবনা চিন্তা বন্ধ করে স্টে ইওর ফোকাস এবং আপকামিং যে সমস্ত সেন্ট্রাল এক্সামগুলো হচ্ছে সেগুলোতে ফাইট করো। এখানে আমাকে একটা সিলেকশন নিতে হবে, এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যাও। অনেকে কি ভাবে জানো তো, যে আমি এটা একটা টেস্ট হিসেবে অ্যাকসেপ্ট করলাম, যে দেখে আসি না যে কিরকম। ভাই কেন এমনটা ভাবো? তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কমপ্লিট হয়েছে, প্রপারলি একটা ভালোভাবে মেহনত করে তুমি একটা ভালো পজিশনে আজকে আছো, তো তুমি এগুলোকে কেন টার্গেট নিচ্ছ না, কেন ভালোভাবে দিচ্ছ না? অবশ্যই দাও। আর ডাব্লিউবিকেপির যখন পরীক্ষা হবে ভালোভাবে সফলতা নাও, বোঝা গেছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল অন করে নোটিফিকেশনটা অন করে নিও আর টেলিগ্রামে জয়েন করে নিও। সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট এবং নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর লুসেন্ট জিকে যেটা বেঙ্গলি ভার্সন, তার পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করি, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থেকো। রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রামে জয়েন থাকলে সমস্ত কিছু আপডেট খুব সহজে তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো প্রত্যেকে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।